প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এনসিপি নিয়ে কিছু কথা। হঠাৎ করেই যেন এনসিপি চুপসে গেল। বিশেষ করে হাসনাত সার্জিস প্রতি মুহূর্তে স্ট্যাটাস খুব গরম বক্তব্য। বিশেষ করে হাসনাতের সেই চোখ রাঙানো, শরীর নাচানো, মানে হাতের অঙ্গভঙ্গি, শরীরের অঙ্গভঙ্গি পুরাটাই অন্যরকম করে সে বক্তব্য রাখতো। আ এবং চোখ গরম করে মানুষে দেখলেই ভয় পেত এবং সেরকম একজন নেতা। যাকে পিনাকি ভট্টাচার্য দাদা বলেছে যে ও একদিন সে একটা কিছু বাঘের বাচ্চা হবে বা সেরকম একজন নেতা হবে। সেরকম ভবিষ্যৎবাণী করেছিলেন। কিন্তু সেই হাসনাত সার্জিস এবং যাদের মুখে ছিল মুজিববাদ, মুর্দাবাদ, মুজিববাদের কবর রচনা করবে এবং সেই কবর রচনা করার জন্য তারা সেই গোপালগঞ্জ পর্যন্ত গিয়েছিল, যেখানে তারা কবর রচনা করতে গিয়েছিল। সেখানে স্টেজে উঠে তারা মুজিববাদ, মুর্দাবাদ বলতে পেরেছিল। এটাও অনেকে সাধুবাদ জানিয়েছে যে সেইখানে গিয়ে যে গোপালগঞ্জে কেউ ঢুকতে পারত না, সাহস পেত না, সেই গোপালগঞ্জে দাঁড়িয়ে তারা সেই শব্দ বলে এসেছিল, সেই বাক্য বলে এসেছিল। তাদেরকে কেউ কিছু করতে পারেনি। কিন্তু পরের ঘটনা যদিও একটু অন্যরকম হয়েছে। তাদেরকে বাঁচিয়ে আনার জন্য সেই সেনাবাহিনী ছুটে গিয়েছে এবং বাংকারে ঢুকে তারা সেখান থেকে এসেছে। এপিসি বলা হয়। যাই হোক, আমরা যেটাকে জানতাম এবং এই এপিসির মধ্যে যে ঢোকা যায় সেটাও আমরা জানতাম না। সেদিনে দেখলাম যে কিভাবে ওরা মনে হচ্ছিল যে একেকটা মুরগি খাঁচার মধ্যে ঢুকছিল। তো সেভাবে তারা চলে এসেছিল। সেই মুজিববাদ, মুর্দাবাদের কবর রচনা তারা করতে পারেনি। কিন্তু পরে যে সমাবেশগুলোতে আ তারা জেলা সমাবেশগুলো তারা করেছিল, সেখানেও কিন্তু তারা বলেছে মুজিববাদ, মুর্দাবাদ করতেই হবে এবং মুজিববাদের কবর রচনা করা না করা পর্যন্ত তাদের শান্তি নেই। ফেসিবাদ মুক্ত না করা পর্যন্ত তারা ঘরে ফিরবে না বা শান্তি হবে না। এই দেশ থেকে ফেসিবাদের চিহ্ন মুছে ফেলতেই হবে। কিন্তু হঠাৎ করেই যেন তারা চুপসে গেল। সেই চীন সফরের পরেই তারা আসলো। সেই চীন সফর থাকতেই আ নূরের উপরে যে ঘটনা ঘটেছে, তাতে করে কি আসলে তাদের টনক নড়েছিল কিনা? সেদিনও আমি ঠিক তখনই একটি ভিডিও বানিয়েছিলাম যে এর পরে আঘাতটা আসবে এনসিপির উপরে কিনা। কিন্তু এই ঘটনার পরে তারা চুপসে গেল। তারা কি এটাই মনে করেছে যে এবং তাদের কি বার্তা পেয়েছে এই ঘটনা দ্বারা? তা আসলে কি তাদের উপরে পরের ঘটনাগুলো তাদের উপরে আসার কথা কিনা? পরের মাঠটি তাদের উপরে আসলে আসার কথা কিনা? সেরকম কোনো আভাস তারা পেয়েছে কিনা? কিভাবে নূরের উপরে এত বড় একটা আক্রমণ করার সুযোগ পেয়েছে এবং আমরা দেখেছি যে কিভাবে আক্রান্ত হয়েছে, কিভাবে আক্রমণ করা হয়েছে। ভিপি সাবেক ভিপি নুরুল হক নূর, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। যে ঘটনা ঘটেছে, কিন্তু আমরা কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি স্পষ্টভাবে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছি। কিন্তু সেরকম তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটি কি বের করেছে, কেউ কি গ্রেপ্তার হয়েছে কিনা, এই সুবাদে কিন্তু সেটা আমরা আর একদমই জানতে পারিনি। আরেকটি ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে গাজীপুরে ওরা যখন গাজীপুরে কার বাসায় তখন তো একটার পর একটা মব চলছিল। মব বলতে না, তারা আসলে ফেসিবাদের দোসরদের বা ফেসিবাদের বাড়িঘর ভাঙাই তখন ব্যস্ত ছিল। একেকটা ভাঙা হচ্ছিল ৩৫ নম্বরের পরে একেকটা। সেরকমই একটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে তারা গাজীপুরে গিয়েছিল এবং সেই গাজীপুরে যখন একটা ধাক্কা খেলো, তখন বলা হয়েছিল যে ডেভিল হান্ট করা হয়েছে। ডেভিল হান্টের মাধ্যমে চিরুনি অভিযান শুরু হয়েছিল এবং সেই চিরুনি অভিযানের মধ্যে আমরা যতটুকু জানি একটা বড় অঙ্কের মানে বড় সংখ্যক লোক ধরা পড়েছিল, যারা আওয়ামী লীগের দোসর এরকম। এবং আমরা যেটা গোপালগঞ্জে ওরা আসার পরেও বেশ কয়েকদিন চিরুনি অভিযান চলেছে। সেখানে অনেকেই বলেছে যে অনেককে মেরে ফেলেছে। মানে আতঙ্কের কথা, একজন আমার সাথে যুক্ত হয়েছিলেন সেখান থেকে। তারা বলছিলেন যে যুবকদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে, কাউকে গ্রেফতার করছে, কাউকে মারছে এবং অনেকেই ৪-৫ জন মারা গিয়েছে। সেই চিরুনি অভিযান বা ডেভিল হান্ট আমরা যেটা বলি, ডেভিল হান্ট হয়েছে গাজীপুরের পরে, আর সেখানে চিরুনি অভিযান হয়েছিল। এই দুটো অভিযানে আমরা বেশ সাহসিকতার সাথে দেখলাম যে এনসিপির জয় জয়কার, সেই জয় জয়কার এবং সেই জয় জয়কার থেকে পরবর্তীতে মানে আরেকটি জয় জয়কারের ঘটনা
সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় তারা সব দল একসাথ হয়েছিল, একই মঞ্চে উঠে তারা দাবি জানিয়েছিল, সরকারের সহযোগিতা ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে, সেটাও আমরা জানি বা দেখেছি। তো সেই ঘটনাগুলো অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। তখন এনসিপির ব্যাপারে আসলে কোনো কথা বলা যেত না। আমার প্রোগ্রামে যদি আমরা কোনো কথা বলতাম, কোনো স্ট্যাটাস দিতাম, প্রচন্ড পরিমাণে আক্রমণের শিকার হতে হতো, প্রচন্ড পরিমাণে। যে কথার মাধ্যমে হোক এনসিপি হচ্ছে যে সেই জুলাইয়ের তারা হচ্ছে যোদ্ধা, তাদের ব্যাপারে কিছু বলা যাবে না, তারা অন্যায় করলেও বলা যাবে না, ইভেন তাদের দুর্নীতি সম্পর্কেও লেখা যাবে না, কোনো কিছু সম্পর্কে বলা যাবে না, তারা হচ্ছে যোদ্ধা, সুতরাং তারা হচ্ছে যে সবকিছুর ঊর্ধ্বে। সেই নেতারা হঠাৎ করে চুপসে গেছে, এটা খুব আশ্চর্য লেগেছে। এবং তাদের নিয়ে সমালোচনা করলে এখন আর কেউ বলে না, এখন আর কোনো অপরাধ হয় না। এখন হচ্ছে জামাত শিবিরকে নিয়ে সমালোচনা করলে অপরাধ হয়, আবার জামাত শিবিরের সাপোর্টে থাকলেও আরেক শ্রেণীর অপরাধ হয়। মানে উভয়টাই কিন্তু অপরাধের পর্যায়ে পড়ে, শ্রেণী ভেদে আর কি। মানে কেউ আর নিরপেক্ষটা মেনে নিতে চায় না। আমি যে নিরপেক্ষভাবে একবার পক্ষে কথা বলবো, একবার বিপক্ষে কথা বলবো, সেই জিনিসটা এখন হয় না। এখন হচ্ছে আপনাকে তাৎক্ষণিকভাবে বিচার করে ফেলবে এবং সেইখানে আপনার বিচার আচার সব ফেসবুকে বিচার বসে যাবে, এরকম পরিস্থিতি। আরেকটা ধাক্কা যেটা মানে বলা হয়েছে যে এনসিপির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই যে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে তাদের সেরকম প্রচার প্রচারণা আমরা দেখিনি। হয়তো বা তারা জিতবে না বলেই তারা আগে থেকে জানতো কিনা এরকম একটা রেজাল্ট হবে, সেরকম কোনো প্রচার প্রচারণা ছিল সেখানে। তো প্রশ্ন ওঠে নাই যে জুলাই যোদ্ধাদেরকে কেন ভোট দেওয়া হয় নাই, কেন তারা জিতে নাই, কেন সেরকম প্রচার প্রচারণা আমরা দেখি নাই। কিন্তু পিনাকি ভট্টাচার্য ওদের সাথে অনেকভাবে সুসংগঠিতভাবে কাজ করছিলেন, কিন্তু আমরা দেখলাম যে ডাকসু নির্বাচনের সময় উনি হঠাৎই আমরা দেখলাম শিবিরে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তো সেখানে একটা প্রশ্ন আসে যে আসলে মানে শিবির মানে এনসিপির প্রতি ওনার আস্থা কমে গেছে, না এনসিপির যেরকম উপদেষ্টা হিসেবে উনি ছিলেন, উপদেশ দিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে উনি সরে গেছেন, বা এনসিপির সাথে কোনো কিছু হয়েছে কিনা। এটা আরেকটু স্পষ্ট করে যদি বলি তাহলে বলবো যে এই যে 2 দিন আগে যে নিউজটা, একদিন আগে যে নিউজটা হয়েছে যে গণ অধিকার পরিষদ থেকেও বলা হচ্ছে যে এনসিপি এবং গণ অধিকার একসাথে হয়ে যেতে পারে, এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছিল। এবং তখন উনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন ইন্নারিল্লাহ নাই, মানে এরকম, হ্যাঁ ইন্নারিল্লাহি মনে হয় একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসও অবাক লাগলো, তাহলে কিন্তু এনসিপির সাথে ওনার কোনো ভাঙন ধরেছে কিনা, নাকি আগে উনি উপদেষ্টা ছিলেন। মানে আমরা যে কোনো ব্যাপারে আমরা দেখেছি যে যে কোনো ভাঙাভাঙি বা যে কোনো সময় এনসিপি ছায়া হয়ে উনি ছিলেন। এইটা বলা যায় কারণ আমরা 32 নম্বরে যখন ওরা সফল হলো, তখন ওনারা 3 জন একটা প্রোগ্রাম করেছিলেন। আমি নিশ্চয়ই কোন 3 জনের কথা বলছি, আপনারা বুঝতে পেরেছেন। এবং আওয়ামী লীগ যখন সে নিষিদ্ধ করতে পেরেছিল, তখন তো হাসনাতের বেশ জয় জয়কার, তখনও ওনারা 3 জন মিলে প্রোগ্রাম করেছিলেন। কিন্তু ডাকসুতে এসে সেই বিষয়টা আমাদের নজরে পড়েনি, সেটা একটা মানে লক্ষণীয়। তারপরে আমরা যদি ধরি যে এই যে বিভিন্ন কথাবার্তা, আসিফ মাহমুদের চাঁদাবাজির কথা উঠেছিল, আসিফ মাহমুদের বাবার ব্যাপারে উঠেছিল, সেগুলো আসলে হাঁস খাওয়ার মধ্যে দিয়ে ওইখানে ধাপাচাপা পড়ে গেছে। আসিফ মাহমুদ অপুর ভিডিওটা যখন পাশ হলো, তখন হঠাৎ করে ধরে আনলো অপুর বউকে রাতারাতি। সে অপুর বউ কোথায় গেল, অপু কোথায় গেল, এখন রিয়াদ কোথায় গেল, তাদের পরিস্থিতি এখন কি, সেটাও কিন্তু আমরা কিচ্ছুই জানি না। ঠিক আছে, তাদের আর ক্ষণে ক্ষণে অনেকেরই চাঁদাবাজির খবর আমাদের পার্সোনালি এসেছে, মানে এমনিতেও এসেছে, পার্সোনালিও এসেছে। আওয়ামী লীগের সাথে আতাত তারা বলে যে অনেকেই করছে, কিন্তু তারা যে আতাত করেছে সেই ছবিও এসেছে। আমি একবার পোস্ট দিয়েছিলাম, অনেক রিকোয়েস্ট করে আমাকে সাজ্জিদ আলমের বিয়ের সময় একটা আওয়ামী লীগের ছেলে তার পাশে ছিল। তো সেই ছেলে অনেক রিকোয়েস্ট করার পর আমি সেটা ডিলিট করতে বাধ্য হই, আমি সেটা প্রকাশ করেছিলাম। এনিওয়ে, মানে কতগুলো পরিবর্তন খুব আজব লাগছে যে মানে তারা যে হুঙ্কা দিয়ে কথা বলতো, যে একটা ভারী কণ্ঠ ছিল, চলাফেরার মধ্যে যে দাপট ছিল, মানে সেই দাপটে আসলে আমরা চুপ করে দেখতে হতো। মানে কোনো মতামত থাকলেও সেটা প্রকাশ করা যেত না আক্রমণের কারণে। তো সেই দাপটটা কেন এত তাড়াতাড়ি থমকে গেল, এটা একটা মানে খুবই চিন্তার বিষয়। এবং বোঝাই যাচ্ছে যে খুব কিছুদিনে মানে তাদের সেই আগের দাপট নেই, যে রাজুতে আয়, কোনো কিছু হলেই যে রাজুতে আয়, সেই কথাটা বলার মতো এখন আর জায়গা নেই।
এবং জেলায়, জেলায় তারা যেটা করেছিল, যে সমাবেশ করেছিল, সেই সমাবেশগুলোতেও বেশ পাহাড়ের মধ্যে দিয়ে তাদের করতে হয়েছে। সো তাদের যে জায়গাটা ছিল মানুষের কাছে, সেই জায়গাটা কিন্তু এখন আর নেই। এবং আপনার নিশ্চয়ই জুলাই যোদ্ধা হিসেবে তাদের যে শ্রদ্ধা, যে সম্মান, যে ইয়েটা ছিল, তারা কিন্তু এক এক করে সাধারণ মানুষ থেকেও হারিয়েছে। আহত এবং নিহত পরিবারের কাছ থেকেও তারা একেবারে শুরুতেই হারিয়েছে, কারণ তারা তাদের ফোন ধরার সময় নেই, তাদের সাথে কথা বলার সময় নেই। ইভেন আহত যারা, তারাও তাদেরকে একরকম জিম্মি করে ফেলেছিল। তাদের প্রয়োজনে তাদেরকে ব্যবহার করত, তাদের প্রয়োজনে আবার তারা ফোন ধরতো না, এরকম এরকম অসংখ্য অভিযোগ আমাদের কাছে করেছে, লাইভেও করেছে, এমনিতেও করেছে। আহত আহতর মানে আহতরা এবং নিহতের পরিবার সরাসরি আমি তাদেরকে দেখতে গিয়েছিলাম, তখনও করেছিল এরকম অভিযোগ যে তাদের প্রয়োজন হলে তারা তাদেরকে ব্যবহার করে, প্রয়োজন না হলে তাদের কোনো ফোন টোন ধরে না, টেক্সটেরও কোনো উত্তর দেয় না। সেই আসিফ, নাহিদ, মানে মাহফুজ সবার ব্যাপারেই, তারপরে হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, তাদের সবার ব্যাপারেই একই অভিযোগ এই আহত নিহত পরিবারের। তাহলে তারাও তাদের পাশে নেই, সাধারণ মানুষও মনে হয় কোনো না কোনো কারণে সবাই বিরক্ত। বাট আমার একটা মানে প্রথম থেকেই আসলে খুব বেশি বাড়াবাড়ি যে মানুষের, ভালো লাগতো ছেলেগুলোকে, মানে খুবই সাহসিকতার সাথে কাজ করেছে সেই হিসেবে ভালো লাগতো। কিন্তু যখন দেখেছি এক একটা, বিশেষ করে আমাদের কাছে তো ইনবক্সে অনেক কিছুই আসে, সত্যতা যাচাই করে যখন দেখেছি তখন মাঝে মাঝে স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু অনেক বকুনি খাওয়ার জন্য সেটাও বন্ধ করে দিয়েছিলাম। তারপরে মাহফুজ আলম যেটা, সে যখন গেল ইয়েতে, যুক্তরাষ্ট্রে, সেখানে তিনি ধাওয়া খেলেন, সেখানে তিনি ধাওয়া খেলেন, বিরাট ঘটনা ঘটলো। এই নিয়ে তো মামলা টামলার ব্যাপারে আমরা শুনলাম, এবং একজনকে গ্রেফতার করেছে, মানে গ্রেফতার হয়েছে এরকমও শুনেছি, যদিও পরে শুনেছি যে আবার সেটা ঠিক না। লন্ডনে আসলো, লন্ডনে আসার পরে ডিম খেয়েছে, মানে ডিম মারা হয়েছিল ওনার উপরে। সেই মানে কোনো জায়গায় আসলে শান্তি পাচ্ছে না, মানে কোনো সিকিউরিটি নাই তাদের, মানে ওনাদের নিজস্ব। এখানে আমি জানি যে এখানে এনসিপি বা এনসিপির পাশাপাশি এনসিপির আরো কিছু অঙ্গ সংগঠন আছে, তাদেরও লোকজন আছে। তো তারা কেন মাহফুজ আলমেরকে রক্ষা করতে গেল না, যদিও লন্ডন থেকে অনেক দূরে একটা অনুষ্ঠান হয়েছে, তো তারা কেন গেল না? তা সে একা হয়ে গেল কিভাবে, ওনাকে একা কিভাবে পেয়ে গেল? আওয়ামী লীগের লোকজন এভাবে অপদস্থ করার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত মানে ওনাকে আসলে হাতের কাছে পাওয়া যায়নি। তো এরকমই বিষয়টা আসলে এখন দেখার বিষয়, সামনে কি হয়, কি হচ্ছে, এনসিপির ভবিষ্যৎ কি, তারা গণ অধিকার পরিষদের সাথে একসাথ হচ্ছে, আবার যুগপৎ আন্দোলনে তারা বলেছে যে আমরা শুনেছি যুগপৎ আন্দোলনে আছে, তারপরে তারা আবার মানে সরে এসেছে। তো সেখানে যুগপৎ আন্দোলনে 7টার কথা বলা হলো, 4টা দল আছে, বাকিরা সরে এসেছে, মনে হয় মধ্যপন্থা অবলম্বন করছে। তারা মনে হয় বৈঠকের, মানে ঐক্যমত বৈঠকে কি হয় সেটার অপেক্ষায় আছে। তো প্রিয় দর্শক, আজকে এইটুকুই, পরবর্তীতে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, এবং কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন প্লিজ।